আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকের পূর্ব নির্ধারিত আলোচ্য বিষয় কৃষি খাস জমি বন্দোবস্ত। আহ, কিভাবে আমরা কৃষি খাস জমি প্রকৃতপক্ষে গতকালকের যে আলোচনাটা ছিল সেটা হচ্ছে কৃষি খাস জমি নিয়ে। তো আজকের বিষয়টা হচ্ছে যে কৃষি খাস জমি বন্দোবস্তর প্রক্রিয়াটা কি এবং এটা কিভাবে বন্দোবস্ত দেওয়া হয়, কিংবা যারা নাকি কৃষি খাস জমি বুক দখল অবৈধভাবেই বলা যায়, যতক্ষণ পর্যন্ত আপনি বন্দোবস্ত না নেবেন ততক্ষণ পর্যন্ত আপনি অবৈধভাবেই বুক দখলে আছেন। যদি বুক দখল থেকে থাকেন তো ওই ক্ষেত্রে মূলত করণীয় কি, বা আপনার যে মানে এই জমিটা আপনি কিভাবে সরকারের কাছ থেকে বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে প্রসিডিওর আছে, যে আপনি কিভাবে ওখান থেকে এই জমিটা আপনি বন্দোবস্ত নিতে পারেন, এটা নিয়ে মূলত আজকে এই আলোচ্য বিষয়। তার আগে একটু বলে রাখি, আসলে খুবই দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে আজকে ফেসবুক লাইভে আসা আমার যে বিভিন্ন মুসলমান ভাইয়েরা বহির্বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত নিপীড়িত মুসলমান ভাইদের প্রতি আসলে আজকে একটা বিষয় হচ্ছে যে গাজার যে অবস্থা, এটা খুবই শোচনীয়। তো তারপরেও যে পূর্ব নির্ধারিত বিষয় ছিল যে একটু আলোচনা করব, অল্প কিছুক্ষণ সময় আলোচনা করব যে আমাদের কৃষি খাস জমি বন্দোবস্ত মূলত প্রক্রিয়াটা কি এবং আমরা কিভাবে কৃষি খাস জমি বন্দোবস্ত পেতে পারি। এই ক্ষেত্রে যেগুলো আলোচনা এগুলো, আর প্লাস কৃষি খাস জমির যে বন্দোবস্ত পাওয়ার যে ফর্মটা আছে, এই ফর্মটা নিয়ে আলোচনা করব। তো আপনারা একটু সাথেই থাকবেন, আশা করি যে উপকার হবে ইনশাআল্লাহ। তো কৃষি খাস জমি যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে খাস জমি, গতকালকে বলেছিলাম যে বিআরএস রেকর্ড জরিপে অনেক জমি যে খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু এগুলো মানুষ কি খুব স্বল্প সংখ্যক মানুষ আছে যেগুলো যে এই খাস জমি কেউ বিআরএস রেকর্ডে যদি খাস জমি হয়ে থাকে ওটার ক্ষেত্রে মূলত প্রসিডিওরটা কি, কিংবা নিয়মটা কি, যে ওই জমিটা আমি কিভাবে সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিতে পারি, অথবা আমি এই জমিটা মানে ওই খাস খতিয়ান থেকে নিজ নামে খতিয়ান ভুক্ত করার জন্য যে আইনি প্রক্রিয়া, সেটা নিয়ে অনেকে জানে না। তো বাস্তবতা হচ্ছে যে কৃষি খাস জমি বন্দোবস্ত দেওয়ার জন্য সরকার আপনাকে একটা নীতিমালা করে দিয়েছে, সেটা হচ্ছে 1997 সালে কৃষি খাস জমি বন্দোবস্ত নীতিমালা। এটা হচ্ছে 1997 সালে সরকার প্রণয়ন করেন, এবং কি এটার ফলে যারা নাকি ভূমিহীন পরিবার, তো ভূমিহীন পরিবারের অনেকে জমি এটাকে কি করতে পারেন, মানে দেখা গেছে আপনার যে তারা ভূমিহীন কিন্তু তাদের জমি নাই দেখেই ভূমিহীন। এখন ওই জমিটা সরকারের যে হিউজ পরিমাণ খাস জমি আছে, এখান থেকে সরকারের কাছ থেকে আবেদন করে সে যেই এলাকার ওখানের যে কালেক্টরেট স্যার মহোদয় আছেন তারপর আবেদন করে অনেকে কি করতে পারে, সে কৃষি খাস জমি পাইতে পারে। ঠিক আছে, তো প্রসিডিউরটা কি, নিয়মটা কি, এটা অনেকে জানে না, যার কারণে মানুষ আবেদনও করে না। প্লাস হচ্ছে যে জমি যদি তার কাছে থাকেও, যে জমি খাস খতিয়ে নিয়ে এসেছে, কিন্তু সে ওটা নিয়ে আলোচনা খুব একটা কারোর সাথে করে না, চুপ করে থাকে, নিজের কাছে তথ্য গোপন করে রাখে, যে এটা জানলেই হয়তো কোনো ঝামেলা হবে। ঠিক আছে, তো আমরা যদি দেখি যে কৃষি খাস জমির আবেদন ফর্মটা যদি আমরা একটু যদি আমি আপনাদেরকে আমার ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি যে আবেদন ফর্মে আসলে কি কি থাকে এবং কি এগুলো কি কি ফিল আপ করতে হয়। ঠিক আছে, একজন যদি জমি বন্দোবস্ত নিতে চা, তো এই ক্ষেত্রে তাকে এই আবেদন ফর্মটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে 1997 সালে যে নীতিমালা প্রকাশ করেছে, ওখানে একটা আবেদন ফর্মের কথা উল্লেখ করা হয়েছে, যে এই আবেদন ফর্ম অনুযায়ী তাকে কি করতে হবে, ফিল আপ করে কৃষি খাস জমি বন্দোবস্ত চাইতে হবে। ঠিক আছে, তো আজকে মূলত আলোচনা বিষয় হচ্ছে যে এই আবেদন ফর্মটাই, আমরা যদি এই আবেদন ফর্মটা যদি একটু আমি আমার ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, আপনারা একটু দেখেন যে আবেদন ফর্মে একটা বিষয় উল্লেখ আছে, যে উপরে একদম ফার্স্টে যদি আমরা দেখি যে লেখা আছে যে কৃষি খাস জমি বন্দোবস্ত পাওয়ার দরখাস্ত 12 মে 1997 তারিখের গেজেটে প্রকাশিত নীতিমালা মোতাবেক। তার মানে এখানে যে নীতিমালাটা হয়েছিল 1997 সালে, এই নীতিমালা অনুযায়ী আপনি
কৃষি খাস জমি বন্দোবস্ত পাইতে গেলে আপনাকে এই ফর্মে আপনাকে আবেদন করতে হবে। এই আবেদন করার ক্ষেত্রে অনেকে ফিল আপ করতে পারে না। তো আবেদন ফিল আপ করার জন্য এখানে ফর্মটাকে আমি আজকে মূলত একটু আলোচনা করব। তো আপনারা একটু দেখেন ধৈর্য সহকারে। লেখা আছে যে 1 নম্বরে লেখা আছে যে ক, দরখাস্তকারী কোন শ্রেণীর ভূমিহীন, প্রযোজ্য ক্ষেত্রে বা ক্ষেত্রসমূহে টিক চিহ্ন দিন। এখন বলছে দুস্থ মুক্তিযোদ্ধা পরিবার। তো যারা নাকি একদমই দুস্থ মুক্তিযোদ্ধা পরিবার রয়েছেন তারা এই জমি কৃষি খাস জমি বন্দোবস্ত পাওয়ার জন্য তারা এখানে কি করবেন, টিক দিবেন, 1 নম্বরে টিক দিয়ে রাখবেন। নদী ভাঙা পরিবার, যারা নাকি নদী ভাঙা পরিবার আছেন, অনেকে আছে যে বন্যা কবলিত এরিয়াতে নদী ভাঙার ফলে তাই সে একদম বাস্তবিকহীন হয়ে যায়, ওই ক্ষেত্রে সে কি করতে পারে যে এই কৃষি খাস জমি বন্দোবস্ত পাওয়ার জন্য আবেদন করতে পারে। ওই ক্ষেত্রে নদী ভাঙা পরিবারের এখানে সে টিক দিবে। 2 নম্বর, সক্ষম পুত্র সহ বিধবা বা স্বামী পরিত্যক্তা পরিবার। এখন মূলত প্রত্যেকটা জায়গাতে আপনারা যদি খেয়াল করেন যে পরিবার কথাটা উল্লেখ আছে। এখন পরিবার কি? পরিবার বলতে আপনার মূলত হচ্ছে যে পরিবার, আপনি যেমন মনে করেন যে একটা বিষয় যে এসএনটি অ্যাক্টের আপনার পরিবারের সংজ্ঞা দেওয়া আছে। এসএনটি অ্যাক্টে পরিবারের সংজ্ঞা দেওয়া আছে। এই সংজ্ঞাতে বলা হয়েছে, মানে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করি, ওটা বিস্তারিত আলোচনা। তো এখানে বলা হয়েছে যে পরিবার যেমন মনে করেন যে এক ভদ্রলোকের 5 জন ছেলে। তো 5 জন ছেলে থাকলে তারা প্রত্যেকে আলাদা আলাদাভাবে কি করছে, মানে আমাদের এলাকায় এলাকার ভাষায় যেটাকে বলে যে তারা পৃথক হয়ে গিয়েছে। তো 5টা ছেলে যদি পৃথক হয়ে যায়, তারা যদি নিজেদের ভরণ পোষণ যদি নিজেরা মানে নিজেদের ভরণ পোষণ নিজেরাই যদি বেয়ার করে, তো ওই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার যে প্রত্যেকে আলাদা আলাদা এক একটা পরিবার। তো এই ক্ষেত্রে 5 ছেলের ভিতরে 5 জনই কি করতে পারে, সে যদি তার কৃষিখাস জমির জন্য আবেদন করতে পারে, ঠিক আছে। কিন্তু বাবা আবেদন করলো, আবার ছেলেও আবেদন করলো, বাবার নামে 10%, ছেলের নামে 10%, আবার তারা একান্নবর্তী পরিবার, ঠিক আছে। ওই ক্ষেত্রে আপনার কি করা যাবে না, তাদের 2 জনকেই দেওয়া যাবে না। একান্নবর্তী পরিবারের ক্ষেত্রে হিসাবটা হচ্ছে যে শুধু যেই পাক একজনে পাবে, ঠিক আছে। এখানে কি বাবা ছেলে সবাই একসাথে আলাদা আলাদা আবেদন করে কৃষিকাজ জমি নিবে, এরকম সুযোগ নাই। তো আপনাকে মানে পরিবারের বিষয়টা এটা বুঝাইলাম। আর যদি 5 ছেলে যদি আলাদা আলাদা হয়ে থাকে, ওই ক্ষেত্রে 5 ছেলে কি করতে পারে, আলাদা আলাদা জমির জন্য, মানে আর কি কৃষিকাজ জমির জন্য কালেক্টরেট মহোদয় বরাবর সে কি করতে পারে, আবেদন করতে পারে। তো সক্ষম পুত্র সহ বিধবা বা স্বামী পরিত্যক্তা পরিবার। সক্ষম পুত্রর কথাটা বলা হয়েছে এরকম যে তার স্বামী মারা গেছে বা স্বামী তাকে কি করছে, ডিভোর্স বা তালাক দিয়েছে, যেটাই বলেন না কেন, সে এখন কি তার সন্তানাদি সহ সে আলাদাভাবে নিজের ভরণ পোষণ নিজেই বাচ্চা কাচ্চা সহায় করে। এই ক্ষেত্রে সে কি করতে পারে, এই জায়গায় টিক দিয়ে সে আবেদন করবে। কৃষি জমি নাই ও বাস্তবিটাহীন পরিবার, মানে কৃষি জমি নাই, তার কোনো জমিও নাই, কৃষি জমিও নাই, সে বাস্তবিটাও নাই তার, এমন লোক যদি হয় সেও কি করতে পারে, আবেদন করতে পারে কৃষিকাজ জমির জন্য। অনধিক 10 একর বসত ভিটা আছে কিন্তু কৃষি জমি নাই এমন কৃষি নির্ভর পরিবার। মানে এটার বিষয়টা হচ্ছে এরকম যে তার বসত বাড়ি আছে 10% ভিতরে, ঠিক আছে, অথবা কিন্তু সে কৃষি কাজ করে তার জীবিকা নির্বাহ করে, কিন্তু তার কৃষি জমি নাই, ঠিক আছে। সে এই ক্ষেত্রে সে কি করতে পারে, সরকারের কাছে কালেক্টরেট মহোদয় বরাবর সে কি করতে পারে, একটা আবেদন দিতে পারে যে আমি কি কৃষি নির্ভরশীল পরিবার, আমার শুধু বাড়ি ভিটার জমি আছে কিন্তু আমার কোনো কৃষি জমি নাই, অতএব কৃষি কাজ করে আমার জীবিকা নির্বাহ হয়। এই জন্য সে এই 5 নম্বরের কারণে টিক দিয়ে সে কি করতে পারে, আবেদন করতে পারে। অধিগ্রহণের ফলে ভূমিহীন হইয়া পড়িয়াছে এমন পরিবার। যেমন আমাদের যখন নাকি বিভিন্ন সরকার বিভিন্ন প্রয়োজনে অথবা কোনো প্রতিষ্ঠানের প্রয়োজনে জমি অধিগ্রহণ করে, অনেকে আছে যে তার বাড়ি ভিটাটুকু সম্বল, কিন্তু কি আছে, বাড়ি ভিটার ওই জমির উপর দিয়েই, ঠিক আছে, একটা রাস্তা চলে গেল, অথবা ওই কোনো একটা প্রতিষ্ঠানের নামে সরকার ওই জমিটুকুই কি করলো, অধিগ্রহণ করে নিল, যার কারণে সে কি হইলো, ভূমিহীন হয়ে পড়ছে। এমন পরিবারের সরকার কি দিবে, কৃষিকাজ জমি বন্দোবস্ত দিবে। এই 6টা ক্রাইটেরিয়ার ভিতরে আপনি যে কি করতে পারেন, আবেদন করতে পারেন, ঠিক আছে। আবেদন করে আপনি কি করতে পারেন যে আমি এই কারণে আমি কি কৃষি খাস জমি বন্দোবস্ত চাই। আচ্ছা, 1 এর এটা গেল। 2 এতে যদি আমরা দেখি একটু
দুয়ে বলা হয়েছে যে ভূমিহীন শ্রেণীর সপক্ষে দাখিলকৃত কাগজপত্র, মানে সে যে ভূমিহীন এই জন্য তার কি কি কাগজপত্র দাখিল করতে হবে, যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র, মানে আপনি যে ভূমিহীন, ঠিক আছে, আপনি ভূমিহীন, অতএব আপনাকে কি করতে হবে, যথাযথ কর্তৃপক্ষ সনদপত্রের কথা বলা হয়েছে। এটা মানে আমরা মূলত আমাদের যে টেন্ডেন্সিটা বর্তমানে চালু আছে সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি ভূমিহীন, প্রকৃতপক্ষেই যদি ভূমিহীন হয়ে থাকে, এটা চেয়ারম্যান সাহেব তার কার্যালয়ের নির্দিষ্ট পেডে সে কি করে একটা আবেদন, তাকে একটা প্রত্যয়ন দেয় যে এই লোকটা কি নাম হচ্ছে অমুক, তার পিতার নাম অমুক, সে প্রকৃতপক্ষে একজন ভূমিহীন ব্যক্তি, তার কোনো কি নাই, কৃষি জমি নাই, অতএব সে কৃষি নির্ভরশীল পরিবার হিসেবে তাকে কি করা যায়, কৃষি খাস জমি বন্দোবস্ত দেওয়া যায়। ইউনিয়ন চেয়ারম্যান, পৌরসভা, ওয়ার্ড কমিশনারের সনদপত্র, তারা সনদপত্র দিতে পারেন, এবং অন্যান্য যেমন কোনো কাউন্সিলর অথবা পৌরসভার যে মেয়র সাহেব আছেন ওনারাও কি করতে পারে, এই প্রত্যয়নটা দিতে পারে যে সে ভূমিহীন, ঠিক আছে। এটা একটা বিষয়। তারপর 2 নম্বরে যে বিষয়টা আপনাকে ফিল আপ করতে হয়, এখান থেকে যেটাই আপনার আসছে ওইটার ভিতরে আপনি কি দিবেন, টিক দিয়ে দিবেন। আপনি টিক দিয়ে দিলেই কি হয়ে যাবে, মানে যখন আপনি 1 নম্বরে টিক দিলে বোঝা যে কর্তৃপক্ষের মাধ্যমে আপনি এটা সনদটা নিয়েছেন ওটা বোঝাবে 2 নম্বর। সাধারণত আমাদের ইগুলোতে এই সাইডে 2 নম্বর মানে চেয়ারম্যান সাহেবের প্রত্যয়ন নিয়ে অনেকে কৃষি খাস জমির জন্য আবেদন করে থাকে। দরখাস্তকারী পরিবারের প্রধানের নাম। এখন এখানে একটা বিষয় হচ্ছে, এটা একটা জটিল বিষয়, এখানে অনেকে ভুল করে থাকে। সেটা হচ্ছে দরখাস্তকারী পরিবারের প্রধানের নাম। এখানে স্বামী স্ত্রী আছে, পরিবার বলতে বোঝাচ্ছে স্বামী স্ত্রী 2 জন আছে, তার সন্তানেরা আছে, এরকম লোকদের সবাই মিলে একটা পরিবারের কথা বলা হয়েছে। কিন্তু মহিলা মানুষ আছে একটা পরিবার, আমাদের পিতৃতান্ত্রিক পরিবারে পিতাই হচ্ছে কি প্রধান, ঠিক আছে। আবার মাতৃতান্ত্রিক পরিবার যেগুলো গারো, ঠিক আছে, ওদের ক্ষেত্রে মারা হচ্ছে প্রধান। তো পিতৃতান্ত্রিক পরিবারে যেমন আমরা যারা মুসলমান আছি বা হিন্দুরা আছি, তাদের ক্ষেত্রে বাবার নামটা সবসময় আগে দিবেন। কারণ হচ্ছে দস্তখতকারী পরিবারের প্রধানের নাম, কারণ যিনি নাকি আপনার পরিবারের প্রধান বলতে বোঝাচ্ছে যার ইনকামে, যার পরিশ্রমে আপনি এই পরিবারটা কি টিকে থাকে, তার নামটা আপনি ফার্স্টে দিবেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা যারা নাকি জমি জমার সাথে এগুলোর কাজের সাথে জড়িত, তারা অনেক সময় লক্ষ্য করি যে কোনো স্ত্রীর নাম আগে দিছে, নিচে দিছে পুরুষের নাম, ঠিক আছে। এটা আসলে মানে উচিত না, ঠিক আছে। তো আপনাকে প্রথমে কি করতে হবে, পিতার নামটা দিবেন, সরি মানে আর কি পরিবার প্রধান হিসেবে ওই পুরুষ লোকের নামটা দিবেন, ঠিক আছে। পুরুষ লোকের নাম দিবেন এবং কি তার বয়সটা দিলেন, ভোটার আইডি কার্ড দেখে তার বয়সটা দিলেন, ঠিক আছে। দস্তখতকারী পিতা ও স্বামীর নাম, মানে যিনি নাকি দরখাস্ত করলেন পরিবার প্রধান হিসেবে তার পিতার নাম। এখন স্বামীর নাম কেন আসলো? স্বামীর নাম হচ্ছে যদি কেউ স্বামী পরিত্যক্তা অথবা বিধবা হয়ে থাকে, ওই ক্ষেত্রে কি করতে হবে, যেমন মুসাম্মদ করিমুন্নেসা, ঠিক আছে, স্বামী, ঠিক আছে, স্বামীর নাম দিলেন। এখানে জীবিত না মৃত দিয়ে টিক দিলেন। আর জীবিত থাকলে তো অবশ্যই কি করলেন আপনি, এখানে আপনার স্বামীর নামে আপনি চলে আসবেন। এখানে পিতার নাম দিতে পারেন, আপনি পিতার নাম দিলে কি মৃত দিবেন বা জীবিত যেটাই দেন না কেন। দরখাস্তকারীর জন্মস্থান বা ঠিকানা এটা দিবেন আপনার ভোটার আইডি কার্ডে যা আছে তাই। ভোটার আইডি কার্ডে যা আছে তাই এজন্যই বলা হয়েছে যে কৃষি খাস জমি পাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি যেই মৌজাতে বসবাস করেন ওই মৌজার জমি যদি বন্দোবস্ত নিতে চান, এই ক্ষেত্রে আপনাকে ওর সপক্ষে একটা প্রমাণ থাকা জরুরি, সেটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডটা। ভোটার আইডি কার্ডটা কি আপনি ওই এলাকার কিনা, ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। এই জন্যই দেখেন একটু খেয়াল করেন, লেখা আছে যে গ্রাম, মৌজার নাম, গ্রামের পরে লেখা আছে মৌজার নাম, ঠিক আছে। মৌজার নামের পরে লেখা আছে যে ইউনিয়নের পরে লেখা আছে উপজেলা, উপজেলার পর জেলা, ঠিক আছে। এগুলো পরিবার প্রধানের স্ত্রী বা স্বামীর নাম। এখন পরিবার প্রধানের স্ত্রী বা স্বামীর নাম মানে ওই যে পরিবার প্রধান যে পুরুষ লোকটা তার স্ত্রীর নামটা সে এখানে টোটাল লিখে দিবে এবং কি বয়স কত সে এটাও লিখে দিবে, ঠিক আছে। দরখাস্তকারী পরিবারের সদস্যদের নাম, এখানে সন্তানেরা থাকলে 1 নাম্বার দিবেন, সন্তানের নাম দিবেন, বয়স দিবেন, সম্পর্ক মানে কি ছেলে না মেয়ে, ঠিক আছে, এটা দেবেন। কি করেন, ঠিক আছে, কি করেন মানে সে যদি লেখাপড়া করে লেখাপড়া দিবেন, ঠিক আছে।
আর সে যদি কোনো কিছু না করে ওই ক্ষেত্রে তা এখানে লিখে দিলেন যে মানে সে যদি দেখা গেছে যে আপনার বিভিন্ন অনেক সময় হয় যে বাচ্চা কাচ্চা আছে কিন্তু বিভিন্ন পরিস্থিতি সে প্রতিবন্ধী, ওই ক্ষেত্রে একটু উল্লেখ করে দিলেন, তাতে দেখা গেছে সুবিধা। 2 নম্বরে আপনার আরেকটা সন্তানের নাম দিলেন যদি থাকে, ঠিক আছে, বয়স দিলেন, সম্পর্ক, মেয়ে বা কি করেন, লেখাপড়া করেন, এগুলো লিখে দিলেন, ঠিক আছে। আপনি লিখবেন, লিখলেই হচ্ছে কি আপনার লেখাটা হচ্ছে কি জরুরি, এই ঘরগুলো পূরণ করাটাই হচ্ছে কি জরুরি, হ্যাঁ। তারপর 7 নম্বর, দরখাস্তকারী নিজের বসত বাড়ির বিবরণ। সে যদি দরখাস্তকারী যদি মনে করে যে তার ওই যে যেটা বলা হয়েছে যে 10% পরিমাণ কি বসত বাড়ি আছে, ঠিক আছে, আপনি যদি বসত বাড়ি থাকে বসত বাড়ির বিবরণটা আপনার কি টিনের ঘর নাকি বিল্ডিং ঘর, ঠিক আছে, এগুলো আপনি বিবরণটা উল্লেখ করে দিলেন, ঠিক আছে। নিজের বসত বাড়ি না থাকলে পরিবার যেখানে বাস করে উহার বিবরণ, বর্তমান ঠিকানা, মানে আপনার যদি মানে কথাটা পড়লেই বুঝতে পারবেন যে এখানে কি লিখছে। এখানে লিখছে যে নিজেদের বসত বাড়ি না থাকিলে পরিবার যেখানে বাস করে। অনেক সময় আছে, অনেক মানুষ আছে যে সেই কাজ করে ভাড়া থাকে, ঠিক আছে, কিন্তু অন্যের বাড়িতে সে এমনিতে থাকে না, আবার অনেকে আছে অন্যের বাড়িতে থাকে, এটার বিষয়টা আপনি উল্লেখ করে দিবেন। 9 নম্বরে বলা হয়েছে যে দরখাস্তকারী অথবা তাহার পিতা মাতার পূর্বে কোনো খাস জমি পাইয়া থাকলে উহার বিবরণ, মানে আপনার পিতা মাতা যদি ইতিপূর্বে কোনো খাস জমি বন্দোবস্ত পায় থাকে ওইটার বিষয়টা আপনি কি করবেন, এখানে উল্লেখ করে দিবেন যে কত সালে আপনি বন্দোবস্ত পাইছিল আপনার পিতা। খাস জমির জন্য কোন জায়গায় দরখাস্ত করিলেন উহার বিবরণ। খাস জমির জন্য কোন জায়গায় দরখাস্ত করিলে কোন জায়গায় দরখাস্ত করিলে উহার বিবরণ। খাস জমির জন্য যদি আপনি কোন জায়গায় দরখাস্ত করে থাকেন ওটার বিষয়টা আপনি এখানে উল্লেখ করে দিবেন। নদী ভাঙ্গা পরিবার হইলে কবে, কোথায়, কিভাবে নদী ভাঙ্গিয়াছিল এবং সেই জায়গায় কোন দলিল দস্তাবেজ থাকিলে উহার বিবরণ। প্রয়োজনে পৃথক কাগজ ব্যবহার করতে হইবে। মানে আপনার যদি নদী ভাঙার ফলে যদি আপনি ভূমিহীন হইয়া পড়ে থাকেন, তো নদী ভাঙার ফলে যে আপনার জমিটা চলে গেছে ওই জমির মালিকানা আছে নিশ্চয়ই, ওই মালিকানার বিষয়টা কি করে দেবো এখানে মূলত উঠাই দিতে হবে। পরিবারে কেউ শহীদ বা পঙ্গু মুক্তিযোদ্ধা হইলে তাহার বিস্তারিত পরিচয়, শহীদ কিংবা পঙ্গু হইবার বিবরণ ও প্রমাণ, প্রয়োজনে পৃথক কাগজ ব্যবহার। পরিবারে কেউ যদি শহীদ বা পঙ্গু মুক্তিযোদ্ধা হইলে তার বিবরণ পরিচয়, এটা কি মুক্তিযোদ্ধা পরিবারের ক্ষেত্রে মানে কি অগ্রাধিকার দেওয়া হয়, তো এই জন্য এই বিষয়গুলো নদী ভাঙ্গা পরিবারের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়, এই জন্য এই বিষয়গুলো কি জরুরি। 13 নম্বর, দরখাস্তকারী কোন দখলে কোনো খাস জমি থাকিলে উহার বিবরণ হইতে কিভাবে দখলে আছেন এবং জমির বর্তমান অবস্থা কি তা জানাইতে হইবে। এখানে আপনি লিখলেন যে আপনি কোন জমিটা দখলে আছেন, তো মূলত হচ্ছে যে আপনি মৌজা নাম্বার লিখবেন, খতিয়ান নাম্বার লিখবেন, দাগ নাম্বার লিখবেন, জমির শ্রেণী কি, জমির পরিমাণ কতটুকু জমি আপনি দখলে আছেন এটা আপনি এখানে লিখে দিবেন। দরখাস্তকারী কোনো বিশেষ খাস জমি পাইতে চাইলে তাহার কারণ ও বিবরণ। সে যদি কোনো, যেমন মনে করেন যে সে এখানে একটা মৌজাতে বসবাস করতেছে, সে অন্য মৌজার একটা জমি দেখা গেছে যে বাজারের কাছাকাছি একটা জমি সে দরখাস্ত করলো, তার কারণ কি, সে ওই জমিটা কিসের জন্য চাচ্ছে, ঠিক আছে। সে যদি এরকম হয় সে ব্যবসা প্রতিষ্ঠান করে সে আর্থিকভাবে স্বাবলম্বী হবে, এই বিস্তারিত বিবরণ সে এখানে লিখে দিবে। প্রার্থীর জায়গা বন্দোবস্ত দেওয়া সম্ভব না হইলেও অন্য কোনো এলাকা হইতে জমি চাহেন ক্রমশের 2-3টি মৌজার নাম লিখবেন। সে যদি যে জায়গা বন্দোবস্ত চাইতেছে ওই জায়গাটাতে মনে হইতে পারে বন্দোবস্ত দেওয়া সম্ভব না, ওই ক্ষেত্রে সে অন্য কোনো মৌজাতে জমি বন্দোবস্ত চায় কিনা এটার বিষয়ে সে এখানে লিখতে পারে। দরখাস্তকারী সম্পর্কে ভালো জানেন এমন 2জন গণ্যমান্য লোকের নাম, এখানে হচ্ছে কি আপনি আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নাম দিতে পারেন, অথবা গণ্যমান্য যারা নাকি পরিচিত লোক আছে যারা 2-1 গ্রামের ভিতরে পরিচিত ওইসব লোকের নাম ঠিকানা এখানে লিখে দিতে পারেন, যাতে এটা তদন্ত করা সহজ হয়, ঠিক আছে। শপথনামা, আমি অমুক পিতা অমুক শপথ করিতেছি বলতেছি আমার সম্পর্কে উক্ত বিবরণ আমি পড়িয়াছি অথবা আমাকে পড়িয়া শোনানো হয়েছে, প্রদত্ত বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। এখানে আপনার মানে আর কি আপনি যা যা লিখছেন, ঠিক আছে, এখানে আপনি মানে বুঝে শুনে আপনি একটা কি করবেন, স্বাক্ষর দিবেন, ঠিক আছে। স্বাক্ষর দেওয়ার পর এটা শনাক্তকারী সই বা টিপস যে আপনাকে যিনি শনাক্ত করলেন, ঠিক আছে, এটা ওনার বিষয়, দরখাস্ত ফর্ম পূরণকারীর নাম, ঠিক আছে, দরখাস্তকারী এটা আপনি যে নাকি পূরণ করলো তার অথবা ভূমি অফিসের কোনো কর্মচারীর মাধ্যমে যদি আপনি পূরণ করে থাকেন ওর নাম পদবি লিখবেন, ঠিক আছে। আর যদি নিজে ইচ্ছাকৃতভাবে নিজেই যদি পূরণ করে থাকেন তাহলে নিজের নাম ঠিকানা লিখে দেবেন। আর এই নিচের অংশটুকু এটা হচ্ছে ভূমি অফিসের কাজ। এই হলো মনে করেন যে আজকে আমাদের মূলত ভূমিহীন বন্দোবস্ত কৃষি খাস জমি বন্দোবস্ত পাওয়ার যে ফর্মটা আছে এই ফর্মটা সম্পর্কে আপনাদের পরিচয় করালাম। এখন মূল বিষয় হচ্ছে যে আপনি তো একটা কৃষি খাস জমি বন্দোবস্ত চাইলেন, এটা চাই আপনি পায়ে গেলেন, বিষয়টা এরকম না, ঠিক আছে। এটা হচ্ছে গিয়া কৃষি খাস জমি বন্দোবস্ত পাওয়ার ক্ষেত্রে কি কি বিষয় আছে একটু আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে
এক নাম্বার যে প্রথমত কথা হচ্ছে আপনাকে এই ফর্মে আবেদন করতে হবে। এই ক্ষেত্রে আপনাকে কি করবে, পরিবারের ছবি লাগবে। পরিবারের ছবি মানে কি, স্বামী স্ত্রী, ঠিক আছে, একসাথে ছোট আকারে আর কি, পাসপোর্টের চাইতে একটু বড় পাশে এরকম ছবি লাগবে 2 কপি। 2 কপি ছবি লাগবে। 2 কপি ছবির পিছনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যিনি আপনাকে প্রত্যয়ন করলেন যে আপনি আসলে ভূমিহীন, তার স্বাক্ষর লাগবে সিল সহ, ঠিক আছে। এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে এটা করে না, ঠিক আছে, যে সনদ নিয়ে আসে চেয়ারম্যানের কার্যালয় থেকে কিন্তু স্বাক্ষর নিয়ে আসে না ছবির পিছনে। তো এই ক্ষেত্রে হয় কি, যারা নাকি ভূমি অফিসে কর্মচারী কর্মকর্তা আছেন তারা কি করেন, ছবির পিছনে স্বাক্ষর নাই, এই একটা কারণ দেখা আপনার আবেদনটা তারা কি করতে পারে, বাতিল করতে পারে, ঠিক আছে, যে না এটার ইনকমপ্লিট। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার স্বামী স্ত্রী দুইজনেরই কি লাগবে, ভোটার আইডি কার্ড লাগবে। ভোটার আইডি কার্ড যদি না থাকে ওই ক্ষেত্রে ডিজিটাল জন্ম সনদ হলেও চলে, কিন্তু ভোটার আইডি কার্ড হলে সবচাইতে উত্তম। দুইজনেরই ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। আর হচ্ছে আপনি পরিচয়পত্র লাগবে, চেয়ারম্যানের পরিচয়পত্র লাগবে। আর আপনি যে জমি বন্দোবস্ত চাচ্ছেন ওই জমির পর্চা লাগবে, হ্যাঁ, পর্চা আপনাকে কালেক্ট করতে হবে। এখন আপনি কোথায় কালেক্ট করবেন পর্চা? আপনি ভূমি অফিসগুলোতে যোগাযোগ করে কালেক্ট করতে পারেন, কিন্তু আসলে এটা কোনো বৈধ নিয়ম না। নিয়ম হচ্ছে আপনাকে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম শাখা থেকে আপনাকে কি করতে হবে, পর্চা সংগ্রহ করতে হবে আবেদন দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল নিয়ম। আর পর্চা সংগ্রহ করলেন, চেয়ারম্যানের প্রত্যয় নিলেন, ছবির পিছনে চেয়ারম্যান স্বাক্ষর নিলেন, আপনাদের ভোটার আইডি কার্ড নিলেন দুইজনের, তারপর এই দরখাস্ত ফর্ম পূরণ করবেন। পূরণ করে আপনি জমা দিবেন কোথায়? এখন এখানে মূলত হচ্ছে বিষয়টা হচ্ছে যে আপনি জমা দিবেন কোথায়। জমা দিবেন হচ্ছে গিয়া এটার মূলত উপজেলা পর্যায়ে যিনি নাকি বন্দোবস্ত কমিটির প্রধান, ইনি হচ্ছেন গিয়া উপজেলা নির্বাহী অফিসার, স্ব উপজেলা নির্বাহী অফিসার মহোদয়গণ হচ্ছে গিয়া কৃষি খাস জমি বন্দোবস্তের ক্ষেত্রে উপজেলার প্রধান। আর এটা অনুমোদনের জন্য পাঠানো হয় জেলা কৃষি খাস জমি বন্দোবস্ত কমিটির কাছে। মূলত আপনারা আবেদন করবেন, আবেদন করে উপজেলা ভূমি অফিসে জমা দিবেন। উপজেলা ভূমি অফিসে জমা দেওয়ার পরে উপজেলা ভূমি অফিস থেকে এটা তদন্তের জন্য নায়েব সাহেবদের অফিসে পাঠাবে। নায়েব সাহেবরা ওটা কি করবেন, তদন্ত করবেন যে আপনি কি আসলে প্রকৃতপক্ষে ভূমিহীন কিনা, বা আপনি ইতিপূর্বে কোনো জমি বন্দোবস্ত পাইছেন কিনা, অথবা আপনি প্রকৃতপক্ষে কি ভূমিহীন কিনা, মানে আপনাকে ভেরিফাই করবে। আমাদের যে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বা উপসহকারী কর্মকর্তা গণ আছেন, তারা আপনাকে কি করবে, সরজমিন তদন্ত করে ওই খাস জমি, যেই জমি আপনি ভোগ দখল আছেন ওটার সচিত্র একটা প্রতিবেদন দিবে এসিলেন্ট স্যার বরাবর। এসিলেন্ট স্যার ওটা কানুনগো সাহেব অথবা কানুনগো স্যার অথবা নায়েব সার্ভেয়ার সাহেবের মাধ্যমে ওটা যাচাই বাছাই করবেন, অথবা স্যার নিজেও ইচ্ছা করলে কি করতে পারেন, সরজমিন তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেন। ওই ক্ষেত্রে স্যার, এটা আসলে সহকারী কমিশনার ভূমি মহোদয়ের বিষয় যে আপনাকে কিভাবে নিশ্চিত করবে যে আপনি প্রকৃতপক্ষে একজন ভূমিহীন, ঠিক আছে। এই ক্ষেত্রে আপনার মূলত হচ্ছে যে এটা এসিলেন্ট স্যারের উপরে নির্ভর করে যে স্যার কাকে দিয়ে তদন্ত করবে, কানুন স্যারকে দিয়ে তদন্ত করাবে, নাকি সার্ভেয়ার সাহেব দিয়ে তদন্ত করাবে, নাকি নায়েব সাহেব দিয়ে তদন্ত করাইছে, ওটাই হবে। তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা এই তদন্ত হওয়ার পরে স্ক্র্যাচ ম্যাপ করে আপনি কতটুকু জমি আপনাকে বন্দোবস্ত দেওয়া হচ্ছে বা কতটুকু জমি আপনাকে বন্দোবস্ত দিবে, কতটুকু জমি আপনি মুখ দখলে আছেন, আর এটা দিলে কি পারিপার্শ্বিক কোনো মানে অন্যান্য জমির যারা মালিক আছে তাদের কোনো কমপ্লেইন আছে কিনা বা তাদের কোনো দাবি দেওয়া আছে কিনা। অনেক সময় হয় যে মানুষ লুকায় কি করে যে কৃষি খাস জমি বন্দোবস্ত নিয়ে আসে, ঠিক আছে, দেখা গেছে ওই জমিটা তার নিজেরই না, ঠিক আছে। এই ক্ষেত্রে আসলে খুব পরে জটিলতা পাকায়, কারণ হচ্ছে যে যখনই সে দখলে যাইতে চায় জমিটা বন্দোবস্ত নিয়ে আসা, তখন একটা মামলার উদ্ভব হয়, মারামারি হানাহানি, ঠিক আছে। এক্ষেত্রে সবাইকে আমি মানে রিকোয়েস্ট করবো যে আপনারা হুটহাট করে কি করবেন না, মানে জমি দখলে নাই কিন্তু একটা মিথ্যা একটা দরখাস্ত, ঠিক আছে, ঠিক আছে। কারণ হচ্ছে যে আপনি জমি দখলেই নাই, বাট আপনি দেখাচ্ছেন আপনি জমি দখলে, এই সেই খুব বলে আপনি জমি বন্দোবস্ত নিচ্ছেন, পরে যে জমি দখলে নামতে পারেন না, পরে মামলার একটা উদ্ভব, ঠিক আছে। এই জমি আর আপনি কি করতে পারবেন না, বুক দখলে করতে পারবেন না, আপনারও কি হইলো না, কৃষি খাস জমি পাওয়া হইলো কাগজপত্রিতে, কিন্তু আপনি আর দখল করতে পারেন নাই, কারণ হচ্ছে গেলেই মানুষে মারবে, ঠিক আছে। যেহেতু আপনি মিথ্যা একটা কাগজপত্র দিয়ে আপনি জমি দখল বন্দোবস্ত আনছেন, ঠিক আছে। আচ্ছা, এখন কৃষি খাস জমি যখন আপনি আবেদন করলেন, আবেদন করার পরে তো আপনার এটা হইলই, তো এটা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়
এটা কি করবেন, উপজেলা কৃষি খাস জমি বন্দোবস্ত কমিটির সভায় এটাকে কি করাবেন, অনুমোদন করাবেন। আবেদনের যে প্রতিবেদন আছে, প্রতিবেদন যদি সঠিক হয়, যে আপনি যুক্তিযুক্ত হয়, যে আপনি প্রকৃতপক্ষে ভূমিহীন, অতএব এটা কি করবেন, উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা কমিটির সবাই এটাকে অনুমোদন করা, এটা চূড়ান্ত অনুমোদনের জন্য জেলা প্রশাসক বরাবর এটা কি করবেন, প্রেরণ করবেন। সহকারী কমিশনার ভূমি মহোদয় স্বাক্ষর করে এটা ইউনো স্যারের মাধ্যমে জেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা কমিটিতে কি করবেন, অনুমোদনের জন্য পাঠাবেন। জেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা কমিটির প্রতি মাসে একটা সভা হয়, অথবা ওটা প্রয়োজনে বিশেষ সভাও হইতে পারে। সভাতে কি করবেন, জেলা প্রশাসক মহোদয় এটাকে কি করবেন, যদি কাগজপত্র যাচাই আনতে যদি মনে হয় এটা যুক্তিযুক্ত সঠিক, ওই ক্ষেত্রে কি করবেন, এটা অনুমোদন করে দিবেন। অনুমোদন করে উপজেলাতে পাঠাবেন যে আপনি কি করেন, এখন বন্দোবস্ত দলিল করে দেন। দলিল করার আগে দলিলের মানে কি অনুমোদিত নথি আদেশ পাওয়ার সাথে সাথে সহকারী কমিশনার ভূমি মহোদয় নামমাত্র একটা সালামি গ্রহণের জন্য তাকে একটা, যিনি নাকি ভূমিহীন পরিবার, তাকে একটা নোটিশ করেন। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা মূলত যেটা দেখছি যে নোটিশটা আসলে মানুষ জানেই যে আমি বন্দোবস্ত পাইছি। ঠিক আছে, এটা না জানার কোনো কিছু নেই, কারণ যারা বন্দোবস্তের জন্য আবেদন করে তারা সবসময় এটা খোঁজখবরই রাখে যে আমার এটা কি অনুমোদন হয়েছে কিনা জেলা কমিটিতে, প্লাস এটা কি উপজেলাতে আসছে কিনা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আর কি আপনার এত করা লাগে না, নামমাত্র সালামি এটা ইচ্ছাকৃতভাবে মানুষ কি করে, নোটিশ করলে করুক আর না করুক, ঠিক আছে, নামমাত্র সালামি তারা কি করে, প্রেরণ করে। তো নামমাত্র সালামি দেওয়ার পরে আপনার এটা একটা নির্দিষ্ট ডেটে উপজেলা সহকারী কমিশনার ভূমি মহোদয় এটা কি করবেন, মানে কি আপনার একটা দলিল রেজিস্ট্রি করে দিবেন তাকে। ঠিক আছে, যে জেলা প্রশাসকের পক্ষে, জেলা প্রশাসক মহোদয়ের পক্ষে, জেলা কালেক্টরেটের পক্ষে কি করবেন, সহকারী কমিশনার ভূমি মহোদয় এটা কি করে দেবেন, তাকে দলিল করে দেওয়া হয়। ঠিক আছে, দলিল পাওয়ার পর আপনার কাজ হচ্ছে যে নকল তুলে আপনি নামজারি করে আপনার নিজ নামে কি করবেন, জমিটা নামজারি করে আপনার পৃথক খতিয়ান খুলে আপনার নামে রেখে দিবেন। এবং কি এটাই হচ্ছে কি চূড়ান্ত পর্যায়, যে আপনি নামজারি করবেন। নামজারি না করলে হয় কি, যে জমি খাস জমি আপনি বন্দোবস্ত পাইছেন কিন্তু আপনি নামজারি করেন নাই। ঠিক আছে, এতে হয় কি, যে আপনি বন্দোবস্ত পাইছেন তো পাইছেন, দলিল করছেন তো করছেন, আপনার নামে আর খতিয়ান নিজ নামে করেন নাই, জমি ওটা সরকারের নামে রয়ে গেছে, ওই জমি আবার আর একজনে বন্দোবস্ত নিয়ে আসছে। এর একটা মুশকিল বিষয়। ঠিক আছে, তো আমার পরামর্শ হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে যতটুকু আর কি জানি, প্লাস যতটুকু দেখেছি, যে আপনারা কৃষি খাস জমি বন্দোবস্ত পাওয়ার পরে দলিল সম্পাদনের সাথে সাথেই নকল তুলে নিজ দায়িত্বে নামজারি করে নেবেন। নামজারি করে নিলে সুবিধা হচ্ছে যে ওই জমিটা আপনার, ওই জমির পর্চা আপনার নামে হবে। ঠিক আছে, যদি আপনি হস্তান্তর করতে পারবেন না, কিন্তু জমিটা আপনার, এটা আর দ্বিতীয় কাউকে কি করার সুযোগ নাই, বন্দোবস্ত দেওয়ার সুযোগ নাই। ঠিক আছে, অনেক সময় ভুলবশত এক জমি দুইজনের নামে বন্দোবস্ত হয়ে গেছে। ঠিক আছে, ওইটার ক্ষেত্রে খুব মুশকিল হয়ে যায় আসলে। ঠিক আছে, তো আজকে আসলে রাত্রি অনেক। ঠিক আছে, এখন বাজে হচ্ছে 10:30 প্রায়। ঠিক আছে, তো আজকে আর কথা না বলি। তো এই হলো মূলত কৃষি খাস জমি বন্দোবস্তর প্রসিডিওর বা আইনগত আইনিক প্রক্রিয়া। তো আপনারা যারা কৃষি খাস জমি বন্দোবস্ত নিতে চান, আপনারা ইচ্ছা করলে এগুলো নিয়ম ফলো করে বা যে আবেদন ফর্মটা আমি দেখাইলাম, এই আবেদন ফর্মে এই বিষয়গুলো ফিল আপ করে আপনারা কি করতে পারেন, কৃষি খাস জমি বন্দোবস্ত জন্য আবেদন করতে পারেন। ঠিক আছে, তো আবারও সবাই ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।